আরাকান আর্মির রাখাইন শহর দখল, রাখাইন রাজ্য দখল। এই রাখাইন রাজ্যে আরাকান আর্মির যে প্রভাব, এই প্রভাব কিন্তু শুধুমাত্র যে মিয়ানমার আর চায়নার রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়। বন্ধুরা, 4 দিনে কলকাতা দখল করব। ত্রিপুরা, মালদা, মুর্শিদাবাদ, আরো কয়েকটা স্টেট আছে, সেগুলো আমরা এগুলো দখল করব। বর্তমান সময়ে এরকম টাইপের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ট্রেন্ড আর বিভিন্ন রকমের রাজনৈতিকবিদ বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো তারা তাদের দেশে সোশ্যাল মিডিয়ায় অল ওভার সমস্ত জায়গায় তারা বিরোধ বা প্রচার চালিয়েছিল। দেখুন বন্ধুরা, নিয়তির কি খেলা। একটা সময় এই সমস্ত দেশের মানুষগুলো পার্শ্ববর্তী দেশ মায়ানমারকে নিয়ে ট্রোল করত, আজ নিজেরাই ট্রোলে পরিণত হয়েছে। মায়ানমারের ঘরের ভেতরে বিদ্রোহীরা মায়ানমারের সেনাকে দমন করে একটা একটা করে জায়গাকে তারা দখলে নিচ্ছে। কয়েকদিন আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম যে পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে মায়ানমারের যে বিদ্রোহী সংগঠন আছে তারা রাখাইন রাজ্যকে দখল করে নিয়েছে। শুধু রাখাইন নয়, সম্ভবত চট্টগ্রামকে নিজেদের মধ্যে করে নেবে। এই মতো অবস্থায় বিভিন্ন রকমের কথা আসতেই পারে, বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি বা বিভিন্ন রকমের চিন্তাধারা কথাবার্তা উঠে আসতেই পারে, কিন্তু রিয়েলিটি কি সেটা তো আমাদের দেখতে হবে না। বর্তমান সময়ে এই বিদ্রোহী গুট পাকিস্তান সেনা নয় বরং বাংলাদেশের সেনাবাহিনীকে এমন কেলান কেলাচ্ছে, যেখানে 3 দিন আগে ভিডিও বানিয়ে বলেছিলাম যে তারা চীনের থেকে কেনা ড্রোন দিয়ে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর বেসের উপর হামলা করে, ক্যাম্পের উপর হামলা করে পূর্ব পাকিস্তানের অনেকগুলো সেনাকে মেরে দিয়েছে। যার উপর কিছু পূর্ব পাকিস্তানের ভিউয়ার্স আমাকে বলেছিল আমি নাকি প্রোপাগান্ডা চালিয়েছি, আমি নাকি ফেক নিউজ ছড়াচ্ছি। তো তার উপর আর্টিকেলও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, সেটা বিশ্বাস করুক না করুক সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনাদের একটা পয়েন্ট আউট এখানেও করে দিই যে এই মুহূর্তে তাদের দেশের ঘরের ভেতরে সেই সমস্ত নিউজগুলো পাবলিশ করা হচ্ছে যেটা অন্তর্বর্তী সরকার চাইছে, আদারওয়াইজ নয়। আজকেও এর উপর একটা খবর বেরিয়ে এসেছে যে যখন চট্টগ্রামে রাখাইন রাজ্যে বাংলাদেশ সেনাবাহিনী সেটাকে কাউন্টার করার জন্য গিয়েছিল, সেখানে বুদ্ধিস্ট পার্সনকে বলেছে তোমরা এখান থেকে চলে দাও। ব্যাস, 2 সেনাবাহিনীর মধ্যে বাকবিতণ্ডা জড়িয়ে পড়লে মায়ানমার যে বিদ্রোহী গুট আছে তাদের সাথে বাংলাদেশ সেনা তুমুল সংঘর্ষ হয়ে যায়। এই সংঘর্ষে বাংলাদেশের 15 জন সেনা মারা যায়, যার উপর আজকেও আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি। আপনাদের কি মনে আছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন সে বলেছিল সাদা চামড়ার লোক আমাদের দেশের মধ্যে থেকে আমাদের জমিকে দখল করে একটা নতুন দেশকে করতে চাইছে? মনে আছে ওনার কথা? ওই স্টেটমেন্ট দেওয়ার পরে কিন্তু ওনার কুর্সি চলে যায়। মনে হচ্ছে আজকের দিনে সেটা কোথাও না কোথাও বাস্তব হতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে ভারত আক্রমণ ছেড়ে দিন, নিজেদের জায়গা, নিজেদের ঘর, নিজেদের দেশ বাঁচানো মুশকিল হয়ে পড়েছে। যেভাবে বিদ্রোহী সংগঠন পাকিস্তানি সেনাকে খেলাতে শুরু করেছে, দেখে মনে হচ্ছে বর্তমান সময়ে মায়ানমারের অংশ আর বাংলাদেশের অংশকে নিয়ে সত্যি একটা আলাদা স্টেট তৈরি হবে। সেখানে তাদের মিডিয়া এটাও বলছে যে এখানে নাকি ভারতেরও হাত রয়েছে, ভারত নাকি সহায়তা করছে। যেটা বন্ধুরা অল ওভার পরিস্থিতির উপর এই মুহূর্তে শেখ ফরিদা কি বলছে সেটা তো আপনারা আগে শুনে নিন, তারপরে নয় কথা হচ্ছে। চলুন দেখিনি শেখ ফরিদা কি বলছে। এই রাখাইন রাজ্যে আরাকান আর্মিদের উত্থান বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। সারাদিন বাংলাদেশে এই ছোটবেলা থেকে শুনে আসতেছি ভারত বাংলাদেশ দখল করবে, ভারত বাংলাদেশ নিয়ে নিল, ভারত বাংলাদেশ খাইয়ে ফেললো, ভারত বাংলাদেশ গিলে ফেললো। এখন দেখতেছি যে সারা জীবন পড়লাম ভারত ভারত, পরীক্ষা আসতেছে বার্মা। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে এই রাখাইন রাজ্যের আরাকান আর্মিদের উত্থান। এবার আমরা একটু দেখে আসি। তার আগে ভয়েস অফ এথিস্টের দর্শকদেরও ধন্যবাদ, যারা ইউটিউবে এটা দেখতে পাচ্ছেন সরাসরি, তাদেরকেও ধন্যবাদ। সেই সাথে আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ারদের তো ধন্যবাদ তো বটেই। এবার আমরা দেখি যে এই যে এরা যে 270 কিলোমিটার এর মধ্যে তাদের কর্তৃত্ব, এই রাখাইন আর্মিরা রাখাইন রাজ্যে 270 কিলোমিটারে তাদের যে কর্তৃত্ব প্রকাশ পেল, এটা আমাদের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে একটু ভেবে দেখি আমরা। আমাদের হাত থেকে সবচেয়ে বিপজ্জনক হয়ে যেতে পারে কক্সবাজার। আমাদের জন্য কক্সবাজার আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে, কারণ কোন সন্ত্রাস, কোন উশৃঙ্খলতা এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। আমরা দেখেছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে মারকাট চলছিল, তার কারণে তাদের সীমান্তবর্তী অঞ্চলগুলো
ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আছে। এখন এই মুহূর্তে সীমান্তবর্তী অঞ্চল যে কার দখলে আপনি তা বুঝতে পারবেন না। যারা বলেন যে ভারতের সাথেই শুধু প্রতিবেশী সম্পর্ক খারাপ, তারা একটু আফগানিস্তান, চায়না, ইরান সীমান্ত, পাকিস্তান সীমান্ত ঘুরে আসতে পারেন, কত ভালো আছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তো চাবের আমরা একটু দেখি যে আসলে মূলত আরাকান আর্মির কাজ কি ছিল, এদের সাথে মূল বিরোধ কার? আরাকান আর্মির সাথে সরকারের বিরোধ শুধু আছে তা কিন্তু না। এই আরাকান আর্মিদের সাথে কিন্তু রোহিঙ্গা মুসলমানদের ঝামেলা আছে। এরা কিন্তু রোহিঙ্গা মুসলমানদের সন্ত্রাসী জনগোষ্ঠী মনে করে। এরা কিন্তু রোহিঙ্গাদের মুসলিম সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে এবং এদের সাথে সম্পর্ক ভালো না। সেই সাথে আরাকান আর্মির সাথে সরকারের সম্পর্ক ভালো না। তাহলে আমরা আসি, আরাকান আর্মি গঠিত হয়, এদের নেতার নাম কি? আরাকান আর্মি মুখপাত্র খিন থু খা। এটা 10 এপ্রিল 2009 সালে এটা গঠিত হয়। এদের বিস্তৃতি হচ্ছে মূলত রাখাইন রাজ্য তৈরি করার জন্য তারা এটা করতেছে। আরো রাজ্য আছে, কোচিন ও লাইজা রাজ্য। সবচেয়ে বিপজ্জনক অবস্থা হচ্ছে যে এদের কারা পক্ষে আমরা দেখেন, এদের মিত্রকে নর্দার্ন অ্যালায়েন্স, কোচি ইন্ডিপেন্ডেন্স আর্মি। এদের সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে আরাকান আর্মি কিন্তু তারা একা না, তাদের সঙ্গী সাথী কারা শুনে নিন। এরকম আরাকান ইউনাইটেড লীগ এদের নাম। এরা নর্দার্ন অ্যালায়েন্স, কোচি অ্যালায়েন্স, মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি, সর্ব বার্মা শিক্ষার্থী সমাজতান্ত্রিক ফ্রন্ট, ইউনাইটেড ওয়াই স্টেট আর্মি। এমনকি কেউ কেউ মনে করে এদের মিত্র চীন। ইন্টারেস্টিং। চীন কিন্তু একটা রহস্যজনক চরিত্র মায়ানমারে। একই সাথে তারা সরকারি দলের সাথে আছে, আবার তারা এই আরাকান আর্মির সাথে আছে। আচ্ছা, বিপক্ষকে রাষ্ট্রশক্তি মিয়ানমারের বর্তমান সামরিক বাহিনী, তাদের প্রতিপক্ষ শুনেন, মিয়ানমারের সামরিক বাহিনী বাংলাদেশ, ভারত। তিনটা তাদের বিরোধী শক্তি তারা মনে করে আরাকান। এছাড়া রাষ্ট্রের বাইরে যারা আছে, আরাকান আর্মি লিবারেশন আর্মি, এটাও আবার তাদের বিরুদ্ধে। আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি, ওই যে যাদের উপর অভিযোগ করে রোহিঙ্গাদের সরানো হয়েছে, এই রোহিঙ্গাদের কিন্তু তাদের সন্ত্রাসী সংগঠনের নাম হচ্ছে আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি। রোহিঙ্গার সাথে জড়িত, এর সাথে সাধারণত জড়িত হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, এটা আমরা দেখেছি। এদের লক্ষ্য উদ্দেশ্য কি? এদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে বৃহত্তর রাখাইন রাজ্য গঠন করা এবং এই রাখাইন অঞ্চল থেকে মুসলমানদের, রোহিঙ্গাদের বের করে দেওয়া। আপনারা জানেন যে 2010-11 সালের দিকে প্রায়, তারিখ ভুল করলাম, 2016-17 দিকে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে। 10 থেকে 11 লক্ষ, এখন তার প্রায় 15-20 লক্ষ, মানে 18 থেকে 20 লক্ষ হয়ে গেছে বলে কেউ কেউ বলে। কারণ আমিও গিয়েছি, সেখানে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি রোহিঙ্গাদের। এদের বাচ্চা পয়দা করার বেশি না একটা, এদের ভাত নাই পেটে, তাদের সমস্যা নেই, বাচ্চা পয়দা করো বছর বছর। এবং এদের ফিলোসফি এটা, এদের যদি আপনি কন্ডম দেন যে আপনারা দম্পতিরা কন্ডম ইউজ করবেন, এরা বলবে কন্ডমের ভিতরে লবণ রাখবে, কন্ডমের ভিতরে মশলা রাখবে, কন্ডমের ভিতরে চাপাত রাখবে, ইউজ করবেন। এরা কিন্তু মূর্খ, অশিক্ষিত, বর্বর বলে। যারা অশিক্ষিত তাদের শিক্ষিত করলে হবে। এরা এটা কেমনে বুঝলো যে কন্ডম ইউজ করা যাবে না, পাপ? এটা বুঝতে তো তাদের দেরি হয় নাই, তাদের অন্য কিছু বোঝানো যায় না। এরা জাতিসংঘ, এমনকি যে কোনো এনজিও সংস্থা এদের সহযোগিতা করে, তাদের উপর হামলা করে। এখানে কি বুঝে না?
এই রোহিঙ্গারা কিন্তু এত বিপজ্জনক, এরা শুধু মূর্খ বর্বর বলে বা এদের শিক্ষা দেওয়া হয়নি বলে এরা বর্বরতা না। আপনি কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলছেন, কথা বলে শুনেছেন যে ছেলেটা যুবলীগের নাকি ছাত্রলীগের এক ছেলে ছিল, যে তাদের নিজে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করাতো, তারা গুলি করে মেরে ফেলছিল, তারা আর্মির উপর হামলা করছে, এনজিও সংস্থার উপর হামলা করছে, পুলিশের উপর হামলা করেছে, তারা মানবাধিকার যারা কর্মী তাদের পক্ষে যায় তাদের উপর হামলা করেছে। মানে বাংলাদেশের রোহিঙ্গা যারা রোহিঙ্গা ক্যাম্পে নিজেরা মারামারি করে, আবার তার ড্রাগ নিয়ে মারামারি, তার ড্রাগের ব্যবসা করে, খুন করে, ডাকাতি করে। এরা কন্ডম ইউজ করে না, যেটা ইসলাম বিরোধী, কিন্তু ডাকাতি করে, ইয়াবা হয়েছে, ওটা আবার আরাম। ঠিক বাংলাদেশের মৌলবীদের মতো বন্ডা। যাই হোক, ওটা থাক, আমরা আরাকান আর্মির প্রসঙ্গে থাকি। আরাকান আর্মিরা এখন যদি রাখাইনকে সার্বভৌমত্ব ঘোষণা করে বা তারা নিজেরা একটা দেশ ঘোষণা করে, সবচেয়ে ঝুঁকিতে পড়ে যাবে বাংলাদেশ। রাখাইনরা যদি কোনো কারণে এটাকে স্বাধীনতা ঘোষণা করে, বাংলাদেশ সীমান্তে তাদের শক্তিশালী ঘাঁটি, এমনকি আমাদের বিজেপির যে ক্যাম্প ট্যাম্প আছে এগুলো অনেকটা তাদের দখলেই, কাগজপত্রে নাই, কিন্তু মূলত এগুলো এই বার্মার সীমান্তে, মানে রাখাইন সীমান্ত, বাংলাদেশ সীমান্ত অঞ্চল এখন রাখাইনদের দখলে। অলরেডি তারা আমাদের জেলেদের উপর হামলা, মাছ ট্রলারের উপর হামলা, গুলি, এগুলো তারা চালাচ্ছে। যদি বাংলাদেশ লম্বা লম্বা কথা বললেও আমাদের শাসক গোষ্ঠী তারা এখন নীরব ভূমিকা আমরা পালন করতে দেখছি। ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে যায়, দখল করতে যায়, বুঝতে পারছে, দিল্লি দখল করতে যায়, কিন্তু এই কক্সবাজারের সীমান্তে যেগুলো করতেছে এগুলো না তারা কথা বলে না, বলতে চায় না, নীরব থাকে। কিন্তু আমার কাছে আরো সন্দেহ বড় হয়ে যায় যখন দেখলাম যে পূর্ব ত্রিপুরের শাসক, এই আমাদের উঠুলু শাসক এনুস সাহেবের সাথে মিলিত হয়েছে ভয় করে, কারণ ইন্দোনেশিয়া ভেঙে কিন্তু পূর্ব তিমুর বানানো হয়েছে, ইস্ট তিমুর। বিষয়টা খুবই ভাবনা। আর ঠিক এমন সময় তিনি বাংলাদেশ শহরে এলেন, যখন প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন বলেছিলেন যে বাংলাদেশ ভেঙে একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আবার এসব কি সুন্দর, মার্কিন আরেক দালাল, মার্কিন দালাল হিসেবে বলে হলো বাইডেনের দালাল, বাইডেনের চামচা ইউনুসের সাথে এসে দেখা করছে। সুতরাং এটা সন্দেহটা প্রবল হয়, হওয়াটাই স্বাভাবিক। প্রাইম মিনিস্টার ক্ষমতা শেষ হওয়ার পরে বলে নাই, ক্ষমতা থাকাকালীন বলেছে, তাই সেটা হয়তো। আমি তার আগেও আমি লাইভে বলেছি যে ভারত, বাংলাদেশ এবং মায়ানমার ভেঙে একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা আছে কয়েকটি দেশে। এটা আমি 7-8 মাস আগে লাইভে আসছিলাম, তখন আমি বলেছি, কেউ গুরুত্ব দেয় না, এটা দিবে কেন, আমরা তো আর বিশেষজ্ঞ না, আমরা তো আবার ফ্রড মাজারও না, আমরা সলিমুল্লাহ খান স্যারের মতো আমসর মাজারের খাদেমের না, আমাদের কথার কি আর গুরুত্ব আছে? এই আরাকান আর্মিরা যদি এটাকে এখন স্বাধীন দেশ ঘোষণা করে রাখাইনের জন্য, সর্বপ্রথম তারা হিট করবে রোহিঙ্গাদের পুশব্যাক না, শুধু এদের পিঠে বন্দুক ঠেকিয়ে পাছায় লাথি দিয়ে বাংলাদেশে পাঠাবে। আর বাংলাদেশ এখন যতই বলুক যে আমরা নিব না, তারা নিতে বাধ্য হবে, কারণ এখানে মার্কিন দালালের রাজাই, এদের নিতে বাধ্য হবে। শেখ হাসিনা বাধ্য হয়েছে নিতে, শেখ হাসিনা ইচ্ছা না থাকতো বাধ্য হয়ে যান, কারণ তিনি যদি তখন রোহিঙ্গাদের জায়গা না দিতেন তাহলে বাংলাদেশে তখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হতো না। বলছে এই দেখো ভারত আরে কি শেখ হাসিনা ভারতের দালাল, হিন্দু দালাল, মুসলমানের শত্রু। ঠিক আছে, কাকে যেন টকশোতে বলতে শুনলাম যে যদি রোহিঙ্গাদের আবার পুশব্যাক করে রাখাইনের এই সেনাবাহিনীরা বা বিদ্রোহীরা, তাহলে তাদেরকে যেন একবার নিধন করা হয়। কি অদ্ভুত ব্যাপার! এটা যদি কোনো আওয়ামী লীগের লোক বলতো, এটা যদি কোনো আমাদের এই যারা মানবাধিকার কর্মীরা বলতো, অনেকে তো কর্মী থেকে তো বলতেই পারে না, অপছন্দ করলে তো বলতে পারে না যে নিধন করেন, এতক্ষণ দেখেন কিয়ামত হয়ে যেত। কিন্তু লাইভ টকশো দেশে বলতেছে যে কোনো কারণে যদি পুশব্যাক করে রোহিঙ্গাদের, তাহলে এদেরকে নিধন করতে হবে। চিন্তা করে দেখেন। আবার শেখ হাসিনা এদের জায়গা না দিলে কিন্তু এদের আবার এই লোকে কিন্তু তখন আবার বলতো যে রোহিঙ্গাদের জায়গা দেয় নাই, কারণ রোহিঙ্গারা মুসলমান। লাইভ টিভিতে সেগুলো বলে, কি বিচিত্র আমাদের দেশ। ওই লোকটার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এটা যদি আপনি বলতেন, আমি বলতাম, প্রগ্রেসিভ লোক বলতো, আওয়ামী লীগের কোন নেতা বলতো, এতক্ষণ দেখতেন ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী ট্যাগ লাগানো শুরু হতো, আন্দোলন শুরু হয়ে যেত, মিছিল শুরু হয়ে যেত। যে ইউনুস মিয়া সুদ করে ইউনুস মিয়া কি করে, ইউনুস মিয়া কি করবে? ইউনুস মিয়া তো যারা দখল করতে আসবে তাদের পক্ষের লোক। ইউনুস মিয়া তো ওই মানে সুরে হালি, এক সুরে বিয়ে করে আর এক সুরে শালি। ইউনুস মিয়া তো দেখাচ্ছে ভারত, জামাতিরা দেখাচ্ছে ভারত। আসলে দেখেন রাখাইন রাজ্য হয়ে যাবে।
এবং অলরেডি তারা দখল করে ফেলেছে। আর রাখাইন রাজ্য হয়ে গেলে হ্যাঁ সব চিটাং টেকনাফ এবং চিটাং জায়গায় পেয়ে গেছে রোহিঙ্গা। এখন আমাদের করণীয় কি? কেউ কেউ মতামত দিয়েছে, বিশেষজ্ঞ দেখলাম পাকিস্তানের মধ্যে বিশেষজ্ঞরা আরাকানের সাথে মিল হয়ে বলছে আরাকানের সৈনিকদের, আরাকানের বিদ্রোহীদের যে তোমাদের সাথে আমরা আছি, তোমরা যদি রোহিঙ্গা নাও তাহলে আমরা তোমাদের সাথে সর্বাত্মক সহায়তা করবো। এই বাংলাদেশের কূটনৈতিক যারা শাস্তে চায়, বাংলাদেশের রাজনীতি যারা করে এবং যারা করে, এদের তো রাজনৈতিক আকল নাই। এদের নাবির রাজনৈতিক নাবির নিচের লোক এদের গোয়া যায় নাই। রাজনৈতিক কথা বলছি, রাজনৈতিক জ্ঞান যেটুকু থাকলে স্বাভাবিক হয় ওটা তাদের হয় নাই। এই স্টুপিড এরা কিন্তু বড় বড় পণ্ডিত আবার, কেউ সামরিক বিশেষজ্ঞ, কেউ প্রফেসর, তারা বলতেছে যে রাখাইনের সাথে লেনদেন, রাখাইনটা তো পাগল হয়েছে, 11 লাখ রোহিঙ্গা নিবে, বরং যা আছে ওখানে লাথি দিয়ে এখানে বের করে দেবে। একজনকেও রাখবে না তারা, একটা নোটে সিঙ্গেল রাখাইন রোহিঙ্গা তারা রাখবে না, একজনকেও রাখবে না। বাংলাদেশ জায়গা দিচ্ছে দেখে তারা জানে যে বাংলাদেশে মুসলিম কার্ড খেলে এদের পাঠানো যাবে। রাখাইনটা তো বোকা না, রাখাইনের পক্ষে থাকুক, রাখাইনে যারা আছে, বার্মার যারা আছে, তারা কোন রোহিঙ্গা মুসলমানকে রাখবে না। তারা রোহিঙ্গা মুসলমানদের বার্মিজ মনেই করে না। বার্মাতে আরো মুসলমান আছে না সব রাজ্যে, ওই মুসলমানদের তো বের করে দেয় না। এখান থেকে তাদের বের করে দেওয়ার কারণ হচ্ছে তারা এদের বিশ্বাসই করে না যারা বার্মিজ। এরা মনে করে এরা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে, অন্য কোনো জায়গা থেকে আসছে, এসে এখানে জায়গা নিছে, এটা তারা মনে করে এবং তাদের এই জন্য কিক আউট করবে। আরেকটা কারণ ওরা মুসলমান। প্রধান কারণ রোহিঙ্গা, প্রধান কারণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান না। কারণ হলো যে রোহিঙ্গা হলে আপনি যে ধর্মেরই হন, হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, লাথি দিয়ে বের করে দিতেছে। হিন্দুদের রাখে নাই, খ্রিস্টান রোহিঙ্গাদের রাখে না, লাথি দিয়ে বের করে দিছে এবং দিচ্ছে এবং দিবেও। আর মুসলমান হিসেবে তো রাখবেই না, প্রশ্নই আসে না। উপদেষ্টা হাসান আরিফ মারা গেছে, তাই নাকি? আহা, হাসান আরিফ মারা গেছে, কি বলবো, না নীলা পড়বো না ফিনারে জানি গালাতে না ফিয়া পড়বো তা জানি না। এই অপদেশটা বাংলাদেশের জায়গা একটা পাবলিকের, আমি যেটা বলি পেটে পাড়াতে গু বের করার রক্ষা পেল। পাবলিকের অন্তত মরিয়া তিনি বেঁচে গেলেন, আমি জানি না তিনি যদি এখানে লিখেছেন অপদেশটা হাসান আরিফ মারা গেছে, যদি তিনি ইন্তেকাল ফরমায়া থাকেন তবে তিনি পাবলিকের যে ভবিষ্যতে যে সম্ভাব্য পাবলিকের পেটের উপরে যে পাড়া দিব সেটা থেকে তিনি রক্ষা পেয়ে গেছেন। যাই হোক, এবং আমাদের তখন সমস্যা কয়েকটা। প্রথমত রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হবে, এই 3 লাখ 2.5 লাখ যা আছে আরো আন্ডা বাচ্চা সহ পাঠিয়ে দেবে। আর আমাদের দেশে তখন রোহিঙ্গাদের সমস্যা হবে। রোহিঙ্গারা অশিক্ষিত, বর্বর, মূর্খ এবং চরম মৌলবাদী এবং অসৎ সন্ত্রাসী। এরা যতই মুসলমান করেন না, এতে খাঁটি চরিত্র মুসলমানদের যা যা আছে সবগুলো আছে মাশাআল্লাহ, কোনটাই কম নাই। আর দেখবেন যে 12 বছরে বিয়ে হয়, 10 বছরে এদের বিয়ে হয়ে যায়। এদের থিঙ্কিংটা এরকম। ওটা বাদ, এরা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, খোদ রোহিঙ্গারা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আবার ওইদিকে আরাকান আর্মিরা আমাদের কক্সবাজার, শুধু কক্সবাজার না, পুরো চিটাগাং বন্দর সহ হুমকিতে করে যাবে। যে কোনো সময়টা হাতছাড়া হয়ে যাবে। আর এগুলো মাস্টার প্ল্যান করে করা হচ্ছে। মনে করতেছে যে শুধু এখানে চায়না জড়িত, তা না, এখানে আরো কয়েকটা দেশ জড়িত। সবসময় তো ভাষার নাম নেওয়া যায় না, টেকনিক্যাল ব্যাপার আছে। ভাষার নাম নিলে 14 গোষ্ঠীর সম্মান নষ্ট হবে। তাই মানুষ এই কথাটা কিন্তু কেউ ব্যাখ্যা করে না। ভাষার নাম নিতে মানে কেন বলে জানেন? আরেকদিন ব্যাখ্যা করে। যাই হোক, এখন এই আরাকান আর্মি, এই যে বাংলাদেশের যে তথাকথিত সকল বুদ্ধিজীবী সামরিক বিশেষজ্ঞ বললো যে তাদের সাথে একটা বোঝাপড়া লেনদেন করব, লেনদেন করে তাদেরকে একদিকে পাঠিয়ে দেবে, রোহিঙ্গাদের পাঠাবে। এত পাগল নেই আরাকান আর্মিরা। আরাকান আর্মি আপনাদের মতো ফ্রড না, ওরা ওদের অবস্থান স্পষ্ট, ওদের সিটিং বাটপার না যে মুখে অন্তরা রাখ। তারা একটা মুসলমান তো দূরের কথা, কোন রোহিঙ্গাই রাখবে না। তারা রোহিঙ্গা হিন্দু হইলেও না, মুসলমান হলে এমনকি বৌদ্ধ হলেও রাখবে না, বৌদ্ধ বুদ্ধিস্ট হলেও তারা রাখবে না। রাখছে তাহলে তো রোহিঙ্গারা চলে যেত ভিতরে, তারা তো আসতে হইতো অনেক অন্য। তারা রোহিঙ্গাদের রাখবে, তারা রোহিঙ্গাদের বিশ্বাস করে না, রোহিঙ্গাদের তারা বার্মিজ মনে করে না। তারা মনে করে যেগুলো ভিন্ন দেশ থেকে আসছে, আমরা রাখতে পারবেন। কিন্তু সবচেয়ে বিপজ্জনক হবে আমাদের সার্বভৌমত্ব অস্থিতিশীল তেমনি হয়েই আছে,
এমনি সারা বাংলাদেশ একটা মানে সার্বভৌমত্ব যখন ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার আগের যে পটভূমি সেগুলো সবগুলো ক্ষেত্র এখানে তৈরি হয়ে আছে। এখানে সমস্ত ক্ষেত্রে তৈরি আছে, আপনি রক্ষা করতে পারবেন না। আর সেই জায়গায় যদি আরাকানরা এখন আর্মি ওটাকে স্বাধীন দেশ ঘোষণা করে, সবচেয়ে বিপদে পড়বে বাংলাদেশ। ভারতের জন্য হুমকি। আরাকানরা যদি স্বাধীন দেশ ঘোষণা করে, সেটা ভারতের জন্য কিছুটা হুমকি। আমাদের জন্য 90%, আর ভারতের জন্য 10%। এবং এটা আমাদের জন্য চরম বিপর্যয় বয়ে আনবে। কারণ এরা ওইখানে থেমে থাকবে না। রাখাইনরা বুঝে গেছে, রাখাইনরা তো বসে থাকবে না। রাখাইনদের ফুয়েল দিবে বিভিন্ন পরাশক্তি, শুধু যে চায়না দিবে তা না, বেশ কিছু দেশ আসবে ফুয়েল দিতে, এবং দেখবেন যে তখন বাংলাদেশকে অস্থিতিশীল করা হবে। আরাকান আর্মি এই মিয়ানমারের জট দেখেন, সারা জীবন পড়লেন ভারত ভারত, এসবগুলো কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এসে গেছে মায়ানমার বা বার্মা। এখন উত্তরটা কি দিবেন? কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই, নো চান্স। এই দেশে, তার মধ্যে এই দেশে নির্বাচিত সরকার নেই, আরো সুবিধা পাবে এখন। যদি একটা নির্বাচিত সরকার থাকতো তাহলে আসতে একটু কষ্ট হতে হবে। যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই, তাদের দায়ভার নেই, কি হবে না হবে তাদের সেটা দেখার বিষয় না। আর তখন ঢুকে যাবে। এই যে বাংলাদেশের যারা বড় বড় রিটায়ার্ড আছে না, কামের মেয়েদের সকালবেলা দুধ টিপতে ফজর নামাজ পড়তে যায়, আর ফজর নামাজ পড়তে পড়তে এসে দুধ টিপে জুম্মার নামাজ পড়তে যায়, দুধ টিপতে টিপতে ছোট ছোট কচি কচি কাজের মেয়েদের, ওই সমস্ত যেগুলো আর্মি অফিসার আছে না বনানীতে, এই মিরপুরে, আর যে কিসে মিরপুরে আর এই রাওয়াতে, মহাখালীতে, এগুলো পাঠায় দেন। এই সুধীর ভাইদের পাঠায় দেন ওইখানে, ওই এখন ওই নাপসিবান্ধে পাঠায় দেন, টেকনাফে পাঠায় দেন, এদের একটু যুদ্ধ করে আসুক। কত না পারে 4 দিনে তো কথা দখল করে। রাখাইনদের হাত থেকে আগে নিজেদের রক্ষা করুক। যাই হোক, আমাদেরকে সচেতন হতে হবে, জাতিগতভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আমাদের দেশ, এমনি মৌলবাদীদের কারণে দেশটা হুমকির মুখে, আর এখন আরাকান আর্মির কারণে প্রতিবেশীর ঘরে আগুন লাগলে নিজের ঘর কখনো নিরাপদ থাকে না। আপনারা তো পারমানেন্ট কখনোই ভাবেন নাই, এগুলো পরিকল্পিতভাবে করা হয়। সাম্রাজ্যবাদী শক্তি এগুলো চিন্তা ভাবনা করে, তাদের মাস্টার প্ল্যান আছে, তাদের প্ল্যান এ বি সি ডি সব রেডি করে রাখে, একটার বদলে আরেকটা, আরেকটার বদলে আরেকটা। তবে আমি বহু আগে বলেছি, 5-7 বছর আগে বলেছি, লিখেছিও যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা বা আফগানিস্তানের যে সমস্যাগুলো বাংলাদেশে না আসলে চলে আসতেছে, এবং আসবে সব ক্ষেত্রে আছে। বাংলাদেশে এখন দুই ভাগে বিভক্ত, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, মানে বাংলাদেশটাই রাজনীতিকে 2 ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে এবং হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি এখানে মৌলবাদীরা মাদ্রাসা রেডি, তারপরে কি হিন্দুর সাথে মুসলমানের সম্পর্ক ভালো না, সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, বৌদ্ধদের সাথে নেই, সব ক্ষেত্রে তৈরি হয়ে আছে। যে কোনো সময় বাংলাদেশের সার্বভৌমত্ব নস্বাত হয়ে যেতে পারে, যে কোনো সময়, যে কোনো পরাশক্তি চালিয়ে বাংলাদেশের এই মুহূর্তে যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে, আপনি ঠেকাতে পারবেন না। কারণ যে দেশে গণতন্ত্র থাকবে না, সেখানে সমস্যা হবেই। মৌলবাদ এখানে প্রতিষ্ঠা পেয়ে গেছে, বাক স্বাধীনতা নেই, ব্যক্তির সাথে কোনো কিছুই নেই, এখন তো এটা ঘটবেই। হ্যাঁ, সমূহ সম্ভাবনা কি ধর্মের জি, নতুন প্রতিবেশী দেশ পাচ্ছে নাকি বাংলাদেশ? সমূহ সম্ভাবনা আছে, বলছি না যে হবে, কিন্তু বাংলাদেশের একটা নতুন প্রতিবেশী দেশ পেতে যাচ্ছে, খুব সমূহ সম্ভাবনা আছে। আর যদি এটা হয়, সবচেয়ে বিপদগ্রস্ত হবে বাংলাদেশ, মানুষ খুবই বিপদে পড়বে। এই যদি রাখাইন রাজ্যের আরাকান আর্মি নিজেদের স্বাধীন ঘোষণা করে, বাংলাদেশ সবচেয়ে বিপদে পড়বে। তো বন্ধুরা, ভিডিওটিকে যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরের বাংলাদেশ সেনার কি অবস্থা। অন্তর্বর্তী সরকার চারিদিকের প্রেসারে চুপসে গেছে, ভয়ে সে সমস্ত নিউজগুলোকে পর্যন্ত পাবলিশ করছে না। কিন্তু দেশের যে পরিস্থিতি, আর বর্তমান সময়ে যেভাবে আরাকান আর্মি যেভাবে একটার পর একটা জায়গাকে দখল করছে, আর পূর্ব পাকিস্তানে মানে বাংলাদেশের সেনাবাহিনীকে যে খেলাচ্ছে, আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা দেশ এখানে আমেরিকায় তৈরি করতে চলেছে, যেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। যাই হোক, অল ওভার ভিডিও দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে আপনারা এটাও লিখে জানান, এই যে আজকের যে আপডেটটা আপনাদের দিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী মারা গেছে আরাকান আর্মির আক্রমণে, এই খবরটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।